বলেন বাচ্চারা, আপনারা সবাই কেমন আছেন? যাক, আপনাদেরকে সবাইকে সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন, তাই তো? আমরা কি করছিলাম? পরমাণু, তাই তো? পরের মানু কি করছিলাম আমরা? লাস্ট ক্লাসে বলতে গতকালকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের বোরের স্বীকার্য শুরু করেছিলাম, তাই তো? এবং ছোট্ট খাট্টো ক্যালকুলেশন করেছিলাম। এই হচ্ছে কি ছোট্ট খাট্টো ক্যালকুলেশন। আপনার দেখা জাস্ট লুক লাইক এ ওয়াও। তোমাদের কারো কাছে যে একটা ক্যালকুলেটর থাকে আমাকে একটু দিও। এখানে এটা কি বলতো? অ্যাটম, পরমাণু, বিমাণু, পরমাণু। আচ্ছা, তাহলে আমরা গতকালকে যে ইনফরমেশনগুলো পেয়েছিলাম ছোট্ট করে নোট ডাউন করার চেষ্টা করছি। পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল আমরা কি পেয়েছিলাম? বলো। 1/4πε0 এটা প্রথম ইনফরমেশন পেয়েছিলাম। 2 নম্বর ইনফরমেশন আমরা জানতাম বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা সেন্ট্রাল ফোর্স প্রয়োজন, যেটা কি mvn²/rn। তৃতীয় পয়েন্ট, এই দুটো সমান আমরা কম্পেয়ার করে আমরা কি পেয়েছিলাম বলতো? vn² লাস্টে ওরা সব ভিডিও দেখে না, তোমাদের কথাই শুনতে মন দিয়ে। z²/mrn। তারপরে আমরা কি জানতাম বলতো? ln = mvn/rn nh/2π। এটাকে বোরের কোয়ান্টাম শর্ত বলা হয়। দিস ইজ দ্য কন্ডিশন অফ বোর, কোয়ান্টাম কন্ডিশন অফ বোর, বোরের কোয়ান্টাম শর্ত। এখান থেকে কি আমরা পেয়েছিলাম vn² = 4π²mrn। ঠিক আছে? ও n²/rn²। এবং 3 নম্বর 4 নম্বরকে কম্পেয়ার করে ফাইনালি যেটা আমরা পেয়েছিলাম সেটা আমাদের যত দরকার আছে। rn সমান h²/z ইনটু x⁻0 s²/π এটা ঠিক আছে তো? আচ্ছা, এবার ভালো করে শোনো। পরীক্ষায় একটা প্রশ্ন আসে বোর্ড এক্সামে, কোশ্চেনটা এখানে লিখে নাও। দেখাও যে পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধ ওই কক্ষপথের বর্গের সমানুপাতিক হয়। সেটা কেমন ব্যাপারটা দাঁড়ালো একটু আগে শুনে নাও। ধরে নাও আমি বলছি যে এটা ব্যাসার্ধ, n-তম কক্ষের ব্যাসার্ধ আমরা পেয়েছি। তাহলে এখানে জেডটা তো একটা মান কনস্ট্যান্ট, মানে যেটা পরমাণু কত হবে তার মান হবে। এটা তো পুরোটাই ধ্রুবক। তাহলে ব্যাসার্ধ তার সঙ্গে সমানুপাতিক, কক্ষপথের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক। কিন্তু ওরা কি বলছে প্রশ্ন, যে দেখাও যে কোনো পরমাণুর ব্যাসার্ধ সেই মানে পরমাণু কক্ষপথের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ তোমাকে পুরো ক্যালকুলেশনটা এই পর্যন্ত নামাতে হবে, গতকালকে আমরা যেটা করেছিলাম। এবং ফাইনালি তোমাকে বলতে হবে, যেহেতু একটু ধ্রুবক, ফাইনালি বলতে হবে rn proportional to n², প্রমাণিত। মানে লাস্ট লাইনটা এখান থেকে কনক্লুশন হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমরা আগে কোশ্চেনটা লিখে নেই। দেখাও যে কি করবে? দেখাও যে কোন পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধ ওই কক্ষপথের
বর্গের সমানুপাতিক। সমানুপাতিক সমানুপাতিক। আপনারা কি কোশ্চেনটা বুঝতে পেরেছেন? কোশ্চেনটা যদি তোমাকে এটা দেওয়া হয়, হয়তো ভাষাটা একটু আপডেট হবে, কিন্তু প্রশ্নটা এটাই। হয়তো ভাষাটা ঘুরিয়ে আসতে পারে, বাট প্রশ্নটা এটাই। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা আমরা যে নিউক্লিয়ার মানে পরমাণুর মডেল এঁকেছিলাম সেখান থেকে শুরু করে, তার ডেসক্রিপশন থেকে শুরু করে, তার মধ্যে মানে ক্রিয়াশীল বল, সেন্ট্রিপিটাল ফোর্স, তাদের মধ্যে তুলনা করে আমরা এটা বের করলাম, এখান থেকে এটা লিখলাম, এদের মধ্যে কম্পেয়ার করে আরএনটা আমরা বের করলাম। এবং ফাইনালি তোমাকে বলতে হবে যেহেতু সবকিছুই ধ্রুবক, এটা কি R0? এদের সম্পর্কিত আমরা বিস্তারিত বলছি। এটা যেহেতু R0, তাহলে কি দাঁড়ালো? Rn প্রপোর্শনাল টু n²/z। যদি কোনো নির্দিষ্ট পরমাণু বলা হয়, তো নির্দিষ্ট পরমাণু তো z নির্দিষ্ট, কিন্তু n তো নির্দিষ্ট নয়। n তো যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে, কারণ অন্য একটা ইলেকট্রন কোথায় থাকলো, কারণ ধরেন একটা সোডিয়াম পরমাণু, n তো ইলেকট্রন তো অনেকগুলো আছে। কোন ইলেকট্রন হিসেবে করতে বলা মুশকিল, 1 নম্বর কক্ষে না 2 নম্বর কক্ষে না 3 নম্বর কক্ষে, কিন্তু সোডিয়াম মানে স্পেশালি 11। আমার কথা বুঝতে পারি কি বললাম? যদি আমি সোডিয়াম পরমাণু বলি, আমি কোন কক্ষের ইলেকট্রন বললাম, তো কক্ষ তো 3টা আছে, বা তাদের আরো এক্সাইটেড স্টেট আছে। যদি আমরা এক্সাইটেড এর দিকে যাব না, কারণ আমরা এখন ফার্স্ট পোস্টুলেট জানছি। মানে আমরা গতকালকে যে কোশ্চেনটা লিখেছিলাম সেই কোশ্চেনটা মেইনলি প্রথম স্বীকার্যকে কমপ্লিট করবে। যেহেতু আমরা সেকেন্ড পোস্টুলেট বা আর কোনো যাইনি, তাহলে এখানে এক্সাইটেডের গল্পটা না আসাই ভালো। কারণ এক্সাইটেড মানে কি, একটা থেকে আরেকটাতে ট্রানজিশনের গল্পটা আসলো, ইলেকট্রন ছাড়লো বা ইলেকট্রন গ্রহণ করলো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কোনো নির্দিষ্ট পরমাণু জেডটাও কিন্তু নির্দিষ্ট, তাহলে কি অনির্দিষ্ট? কি শুধুমাত্র এনটা। তাহলে কক্ষের ব্যাসার্ধ ওই কক্ষের সংখ্যার সঙ্গে বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ বোঝা গেল কি বললাম? তাহলে এই কোশ্চেনটার অ্যানসার কিন্তু ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি, সি প্রিভিয়াস ভিডিও। যদি কেউ এই কোশ্চেনটার অ্যানসার দেখতে চাও, তাহলে তোমাকে আগের ভিডিও দেখতেই হবে, অপশন নেই। নতুবা তোমরা আমার স্টুডেন্টদের সঙ্গে কনসাল্ট করো, তোমরা তাদের কাছে অ্যানসার পেয়ে যাবে। আচ্ছা, এবার শোনো, আমরা তাহলে এখান থেকে একটু দেখার চেষ্টা করি। তাহলে কি বলতো, n তম কক্ষের ব্যাসার্ধ Rn সমান কি বলেন? এখানে মোবাইলের স্ক্রিনে দেখি, না টেনশন নেই, জিরো টেনশন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। দিস ইজ দ্য লাস্ট লাইন, নট লাইফ লাইন। n² × R0, এটাও কিন্তু আমরা লিখেছিলাম, মনে আছে? এটা কত নম্বর ইকুয়েশন ছিল বলুন তো আমরা? 6, আর এটা নম্বর হচ্ছে 5। 5 মানে আমাদের নাম্বারগুলোই 5 ছিল। এটা 5 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণ। এবার যেখানে হোয়ার, যেখানে কোথায় R0 সমান কি বলুন তো আমরা? epsilon naught h²/π(a)(2), putting the value and setting the calculation. epsilon naught এর মান কত? 8.854 কত? -12। Planck constant 6.625 10⁻34 তার হোল স্কয়ার, পাই 3.141, m 9.11 10⁻31 এবং ইলেকট্রনিক চার্জ 1.602 10⁻19। তুমি যদি এই মানগুলো বসিয়ে দাও এবং ক্যালকুলেশন করো, যেটা পাবে 0.529 10⁻10 মিটার পাবে। তোমরা তোমাদের ক্যালকুলেটরে বসিয়ে দাও, ওটা প্রিন্টিং মিস্টেক, তোমাদের কাছ থেকে শুনে কিনা জন্য ভুল করেছে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে গিয়ে 0.529 10⁻10। যদি মনে হয় কি করে সম্ভব, তোমরা ক্যালকুলেটরে পুট করো, পেয়ে যাবে। আমরা সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? বলুন তো ম্যাডামরা, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? ওয়াও, সো নাইস। তাহলে বলুন তো 1 মিটার সমান কত অ্যাংস্ট্রম? 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এটা কি আছে, মিটার থেকে আমরা কি করব? 0.529 10⁻10 × 10⁻+10 এত কি
তো আমরা যেটা পাবো 0.529 মতান্তরে কত 0.53 অ্যাংস্ট্রম। এটা মতান্তর প্রকৃতপক্ষে এটাই। তাহলে কি দাঁড়ালো যে এই কনস্ট্যান্টের মান কি আসলো? কনস্ট্যান্টের মান আসলো এটা। তাহলে আমরা যদি কোশ্চেনটা একটু আপডেট করি, সো ফ্রম 6 উই গেট 6 নম্বর থেকে আমরা পাই কি পাবো বলুন তো ম্যাডাম? আমরা ম্যাডাম বলেন না, আপনারা বলছেন না কেন? n2/z ইনটু r0। তাহলে এবার কি লিখবো? 0.529 ইনটু n2/zt। এটা একক করে আমরা ট্রান্সফার করে নিয়েছি। স্যার এদের একক কি হবে? এটা সংখ্যা, এদের কোনো একক নেই। এটা পক্ষের সংখ্যা, এটা পরমাণু ক্রমাঙ্ক, ওটাও নাম্বার। সো যা একক বসানো হয়ে গেছে, ব্যাসার্ধের একক কি? অ্যাংস্ট্রম। বোঝা গেল না? কেন না? সো আমাদের সবথেকে স্পেশাল কোশ্চেন, স্পেশাল কেস, স্পেশাল বিশেষ ক্ষেত্র ফর হাইড্রোজেন অ্যাটম, ফর H অ্যাটম। বলুন তো ম্যাডাম, আমরা H মানে কি? Z এর মান কত? 1। এবং প্রথম কক্ষপথে ফর ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিট মানে ফার্স্ট অরবিট, প্রথম কক্ষপথে কি হবে? n এর মান কত? সো আমরা কি বলতে পারি? r1 সমান সমান 1/1 ইনটু r0। এক কথায় আমরা বলতে পারি 0.529। তার মানে বলতো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত? 0.529 অ্যাংস্ট্রম। তোমরা মাথায় রাখবে, এটা শর্ট কোশ্চেন বা এমসিকিউ বা ইজি কোশ্চেন হিসেবে আসে। শর্ট কোশ্চেন হিসেবে প্রশ্ন আসে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের মান কত? 0.529 অ্যাংস্ট্রম, যেটা আমরা ক্লাস 1 থেকেই জানতাম। সরি, ক্লাস 11 থেকে। ওটা আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আপনারা সবাই ভালো আছেন তো? দর্শক বন্ধুদেরকে বলছি, আপনারা সব বন্ধু বান্ধবীদেরকে বলছি, আপনারা সব ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা বলুন, লেখার টাইম দেবো কি? ঠিক আছে, দেখতে পাবো। তোমাদের জন্য একটু লেখার টাইম দিচ্ছি, তারপরে আমরা আবার আসছি। তাহলে আমাদের এইরকম টাইপসের একটা কোশ্চেন আমি তোমাদের জন্য দিচ্ছি, তোমরা একটু বলো সেটা কিভাবে আমরা সলভ করব। কি কোশ্চেন দেবো বলো তো? ধরে নাও তোমাকে আমি বললাম ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস কি প্লাস? আচ্ছা ম্যাগনেসিয়াম প্লাস না, লিথিয়াম প্লাস প্লাস পরমাণু, লিথিয়াম প্লাস প্লাস পরমাণুর বোর ব্যাসার্ধ কত? বোর ব্যাসার্ধ কত? আমি প্রথমত যারা ভিডিও দেখছে তাদেরকে বলবো, তোমরা ভিডিওটাকে স্টপ করে রেখে আগে নিজেরা ক্যালকুলেশন করবে, তারপরে যদি না পারো তো দেখবে। তো উত্তর কত হবে? এক্সট্রিমলি সরি ম্যাডাম, আপনারা যে এত কম বুঝেন, 0.5 হবে না। এটা প্রথম কথা হচ্ছে গিয়ে লিথিয়াম প্লাস প্লাস, এই কথাটার মানে কি? হাইড্রোজেন লাইক, হাইড্রোজেন লাইক। এটা কার মতো হলো তো? হাইড্রোজেন লাইক, বাট হাইড্রোজেন তো নয়। তাহলে বলতে এখানে পরমাণু ক্রমাঙ্ক কত? এখানে পরমাণু ক্রমাঙ্ক অবশ্যই 3। যদি আমি হাইড্রোজেন লাইকের কথা ভেবে n এর মান 1 ও বলি, সো z এর মান কিন্তু 3। যদিও আমি কক্ষপথের কথা বলিনি, আর আমি এক্সাইটেডের কথা এখন আলোচনা করছিও না, তাই এখানে কক্ষপথ আমরা 1টাকে ধরে নিলাম। কেন স্যার 3 হবে? কারণ আমরা ইলেকট্রন বাইরে থেকে বের করেছি, কেন্দ্র থেকে কোনো প্রোটন সরাইনি। তাই পরমাণু ক্রমাঙ্ক কখনো চেঞ্জ হয় না। পরমাণুর নাম যা থাকবে, সে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, এই নামটাই সেটা ফাইনালি ডিসিশন নেবে। অর্থাৎ আমরা জানতাম যে পরমাণু ক্রমাঙ্ক এটা কি? একটা স্থানিক বা সমস্থানিক বলা হয়, আইসোটোপ।
যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান ভর সংখ্যা আলাদা তাদেরকে আইসোটোপ বলা হয়, কারণ পরমাণু ক্রমাঙ্ক কি বিভিন্ন তার সমস্থানিক বলে হবে, কিন্তু ভরটা কিন্তু সমান, মানে সরি তার স্থানটা কিন্তু সমান, তার এক এক গোত্রের মানে ম্যাটার, এক এক গোত্রের মানে এলিমেন্ট। তাহলে এখানে এনে জেড এর মান কত, সেখানে আমরা কি লিখবো, আর 1 যদি বলি তোমরা হচ্ছে কি 1 স্কয়ার বাই 3 ইনটু r0 0.539 বাই 3 এত আর্মস্ট্রং হবে आंसर। যাই হোক না কেন মোটামুটি বিষয়টা এরকম দাঁড়ালো, বুঝতে পারলে কি বললাম? তাহলে কি দাঁড়ালো যে যদি লিথিয়াম প্লাস পরমাণু বলা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ব্যাসার্ধটা এরকম হবে। আচ্ছা এরকম প্রশ্নগুলো তোমরা একটু সলভ করবে। যদি কক্ষপথ বলা 3 নম্বর কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, আমরা কিন্তু কক্ষপথ বলা নেই, আমরা 1 ধরে নিলাম, এটা 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে বা এক্সাইড হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের কিন্তু অঙ্ক করতে গেলে খুবই কাজে লাগে, বিশেষ করে প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেনটাতে সমস্যা পড়বে, কারণ ওখানে এক্সাইডের এক্সরের কথা বলা আছে। মাথায় রাখবে বলতো প্রথম মুক্তিযুদ্ধ স্তর মানে কি, প্রথম মুক্তিযুদ্ধ স্তর মানে কি, মুক্তিযুদ্ধ স্তর ওটা বলতে বলতো প্রথম মুক্তিযুদ্ধ স্তর মানে কি, ফার্স্ট এক্সাইটেড স্টেট না, প্রথম এক্সাইটেড স্টেট মানে বুঝতে পারে 2 নম্বর কক্ষপথ, থার্ড এক্সাইটেড স্টেট মানে 4 নম্বর কক্ষপথ, আর গ্রাউন্ড স্টেট মানে কত, গ্রাউন্ড বলতে 0 নয়। উত্তেজিত স্তর মানে যদি প্রথম কক্ষপথ বলা হয় তো প্রথম উত্তেজিত স্তর বলা হয় বা ফার্স্ট এক্সাইটেড স্টেট বলা হয় তো দ্বিতীয়, আর গ্রাউন্ড স্টেট বলা হয় গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তর, বা আমরা কি বলতে প্রথম স্তর, এটা মানে কি 1। আমাকে কক্ষপথ চুজ করার আগে ভাবতে হবে কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো এক্সাইটেড স্টেট বলা থাকে, থার্ড এক্সাইটেড স্টেট এটা মানে কি 4 নম্বর কক্ষপথ, ফোর্থ এক্সাইটেড স্টেট এটা মানে কি 5 নম্বর, যেমন ফোর্থ স্টেট যখন 5 নম্বর বলা থাকবে তো 5 নম্বরই, যখন 4 নম্বর বলা থাকে 4 নম্বরই, কিন্তু এক্সাইটেড এই যে উত্তেজিত কথা যদি বলা থাকে তো পরের স্টেটটা কিন্তু হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর গ্রাউন্ড বা প্রথম স্তর মানে 1। আচ্ছা যদি এখানে বলা থাকতো যে লিথিয়াম প্লাস প্লাস পরমাণু প্রথম উত্তেজিত স্তরে ওর ব্যাসার্ধ কত, আমরা এখানে এনে জায়গা 2 হতো, ওই জন্য আমরা কি এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তরের কথাটা হালকা করে বললাম। বোঝা গেল না? আচ্ছা আমরা এবার কি করব, আমরা শুধুমাত্র ব্যাসার্ধ সম্পর্কে একটু জানলাম, আমাদের তো বেগও আছে নাকি। তোমাদের একটা সমীকরণ ছিল, দেখো তো এটা কত নম্বর সমীকরণ হবে, একটা সমীকরণ ছিল ln m bn rn সমান সমান nh/2π, নাম ছিল কি, দরকার নেই, আমরা জানি উই নো m ভরের কোন ইলেকট্রন, m ভরের কোন ইলেকট্রন rn ব্যাসার্ধের কক্ষপথে, ব্যাসার্ধের কক্ষে vn বেগে আবর্তনশীল হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিভাবে বলতে পারি আমরা, কৌণিক ভরবেগ বলেন, আমরা আপনাদের লিখছিলাম, ঠিক আছে, ln সমান সমান m bn rn। স্যার n গুলো কি না কক্ষপথের সংখ্যা, তাই তো? আচ্ছা বলুন যে মানে আমরা আপনাকে এটা লিখতে পারি bn সমান সমান nh/2π
এম আর এন লিখতে পারি। আপনারা এটা সুন্দর করে এই মানটা আগে বসিয়ে দিন। NH বাই 2 পাই m টাকে আগে রেখে দিন। তারপরে Rn এর জায়গায় বলো Rn এর সমীকরণ কি ছিল? Na স্কয়ার বাই z এপসিলন নট h স্কয়ার বাই m স্কয়ার। আমি এক কোণে লিখলাম, ভুলে গেলে তো আমারও খুব একটা মাইন্ড ঠিক নেই। ঠিক আছে, এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি। NH বাই 2 পাই m উপরে চলে গেল z পাই m স্কয়ার বাই n স্কয়ার এপসিলন নট h স্কয়ার। জাস্ট একটু সিম্পলিফাই করলে কি হবে বলুন তো ম্যাডামরা? এখানে আমরা পাই পাই কেটে দিলাম, m m কেটে দিলাম, NH আর NH কেটে দিলাম, শুধুমাত্র নিচে NH পড়ে আছে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি উপরে কি আছে? উপরে আছে z স্কয়ার বাই নিচে আছে 2 n h এপসিলন নট। দেখো আগে ভুল হলে কিন্তু পরে আবার মান বসাতে সমস্যা হবে। দরকার এখন তোমরা নিজেরা চেক করে নাও। NH কেটে গেছে, m কেটে গেছে, 2 পাই কেটে গেছে, z আর স্কয়ার পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি পরের লাইনে বলো তো? পরের লাইনে আমি লিখতে পারি z বাই দন্তের না z বাই স্কয়ার বাই 2 এপসিলন নট h 2 এপসিলন নট h। তাহলে এটাকে আমরা কি লিখব বলুন তো? আমরা পরের লাইনে লিখতে পারি z বাই n ইনটু v0। এটা কি বলো তো? n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। তোমাদের লাস্ট কত নম্বর সমীকরণ হয়েছিল? কয় নম্বর? এটাকে দিয়ে দিন 7 আর এটাকে দিয়ে দিন 8। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোনো একটি পরমাণুর বোর ব্যাসার্ধ বা কোনো একটি পরমাণুর ইলেকট্রনের বেগ কক্ষপথের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? কক্ষপথের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বুঝতে পারলে কি বললাম? এগুলো কিন্তু ধ্রুবক রাশি। যেখানে হোয়ার কোথায় বলুন তো ম্যাডামরা? যেখানে স্কয়ার বাই 2 এপসিলন নট h এটা যদি মান পুট করা হয় 1.602 10 টু দি পাওয়ার -19। তোমরা একটু চেক করবে তো, কারণ ভুল গেলে আবার ভিডিওতে ভুল হয়ে যাবে। বুঝতে পারলে? 8.854 10 to the power -12 into 6.625 into 10 to the power -34। এত কি বলতো? সম্ভবত 2.189 10 to the power 6 এত মিটার পার সেকেন্ড আসার কথা। তোমরা দুজন আমি নিজে একবার চেক করে নেই। কোনো কিছু হবে না, সমস্যা নেই। ভেঙে গেলে আমি কিনে দেবো, টেনশন নেই। কিছু হবে না, টেনশন নেই, জিরো টেনশন। যারা ইউটিউব দেখছে তাদের কাছে চাঁদা দিলে তোমাদেরকে কিনে দেবো, টেনশন নেই। 2 পয়েন্ট আচ্ছা একটু মান হ্যাঁ এটা ক্যালকুলেটর তো ইয়ে করা যাবে না। হ্যাঁ এটা ঠিক আছে। এটা কত? 1.602 into 10 to the power -19 কিছু হবে না, টেনশন নেই। by 2 into 8.854 into 10 to the power -12 6.625 into 10 to the power -34। হ্যাঁ 2.19 1876 10 to the power 6। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা নেগেটিভ বলতে পারি কত বলতো? 2.2 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তার মানে কি 22 লক্ষ মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে
হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষে মানে প্রথম কক্ষে 22 লক্ষ মিটার বেগে চলে। শুধু তাই নয়, এটাকে আমার পরবর্তী সোমারফিল্ড এটাকে পরীক্ষা করবে। এই বেগটা কার সমান না আলোর বেগের 137 ভাগের 1 ভাগ, এত মিটার পার সেকেন্ড। যেখানে তুমি আলোর বেগের মান বসিয়ে দাও, জাস্ট আমি যদি 3 10 টু দি পাওয়ার 8 কে 137 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2.189 10 টু দি পাওয়ার সামথিং ওটা চলে আসবে। টেনশনের কোনো কারণ নেই, মানে যে পার্টটা আমরা বললাম সেটাই আসবে। সো এটা কি আলোর বেগের 137 ভাগের 1 ভাগ। এটা কোথা থেকে জানা যাবে? সোমারফিল্ড মডেল থেকে। আমরা পরে দেখুনটা সোমারফিল্ড মডেল নাম শুনেছো? ঠিক আছে, তোমরা এটা তুলে নাও, আমাদের আরো অনেক কিছু বিষয় আছে এখান থেকে। তো আমাদের কি জানলাম বলো তো, যে n-তম কক্ষের ব্যাসার্ধের সমীকরণ। তোমরা একটা কোশ্চেন লেখো, দেখি তোমরা পারো কি না পারো, যে কোন দুটি পরমাণু, আচ্ছা কোন পরমাণু, কোন পরমাণুর দ্বিতীয় ও চতুর্থ স্তরের বেগ, কোন পরমাণুর দ্বিতীয় ও চতুর্থ স্তরের ইলেকট্রনের বেগের অনুপাত কত? আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। পরমাণুর কোন ইলেকট্রনের দ্বিতীয় ও চতুর্থ স্তরের বেগের অনুপাত কত? বলুন ম্যাডাম, আর কি হবে? সলিউশন সমাধান। আমরা কি জানি? আমরা জানি ভিএন সমান সমান কি, যদি আমরা লিখি z বাই দন্তের না ইনটু v0, সো v2 বাই v4 কত পরিষ্ঠ কিছু নাকি 2:1? ঠিক আছে। সো কোন পরমাণু যে যাই দেবো না z বাই 2 ইনটু v0 বাই z বাই 4 ইনটু v0, সো 4 বাই 2 মানে 2 বাই 1, সো 2:1। আশা করি এরকম প্রশ্ন দিলে তোমরা পারবে। 2-4 যাই দেখ না কেন, শুধুমাত্র এটা নয়, যদি এটাকে ব্যাসার্ধ দিয়ে বলা হতো, তো এটা যদি ব্যাসার্ধ বলা হতো, ইলেকট্রনের বেগ না বলে ব্যাসার্ধ রাখতো, তাহলে কি হতো? তাহলে r2 বাই r1 কি হবে বলো? r4 কত হবে বলো? 4 বাই 16। কেন? কারণ 2 স্কয়ার বাই z ইনটু r0 বাই 4 স্কয়ার বাই z ইনটু r0 মানে 4 বাই 16 1 বাই 4, সো 1:4। তাহলে শক্তি কি হবে? শক্তি আগে প্রমাণ করি, আগে বের করি, তখন দেখা যাবে। বোঝা গেল না? খুবই সিম্পল বিষয়, এরকম করে আমরা বের করতে পারি। এবার একটা কোশ্চেন লিখে নাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ তোমাদের এই কোশ্চেনটা বোর্ড এক্সামে আসে প্রমাণ হিসেবে। আগে এমনি শিখি আগে যে কোন পরমাণুর n-তম কক্ষের শক্তি রাশিমালা নির্ণয় করে, এমনি আগে কোশ্চেনটা দেখো। কোন পরমাণুর বিশেষ বলুন তো ম্যাডামটা, কোন পরমাণুর n-তম কক্ষের মোট শক্তি রাশিমালা নির্ণয় করো। তোমাদেরকে বলবো এই প্রমাণটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এর সম্পর্কিত তথ্য যত বেশি তুমি ক্লিয়ারলি জানবে। কারণ সেকেন্ড কোশ্চেন কিন্তু এখান থেকে শুরু হবে।
দুটি স্তরের শক্তির পার্থক্য তড়িৎচুম্বকীয় বিকিরণের সমানুপাতিক। তুমি শক্তি সম্পর্কে ধারণা না থাকে, সেকেন্ড প্রশ্ন তোমাকে আমি কি পড়াবো? সেকেন্ড প্রশ্নে পড়াতে গিয়ে তোমার বেগ লাগবে না, ব্যাসার্ধ লাগবে না, শক্তি লাগবে। একাধারে এখানে, একাধারে সেকেন্ড। কথার মাথায় রেখে বুঝতে পারলি কি বললাম? শুধুমাত্র তাই নয়, আমরা সেকেন্ড প্রশ্নের চেয়ে গিয়ে দেখবো রিডবার্গের ধ্রুবক মানে কি করে বের করতে হয়, সেটাও সুন্দর করে বের করবো। রিডবার্গ ইকুয়েশন। তাহলে আমরা সুন্দর করে একটা ডিজাইন করার চেষ্টা করি। এটা একটা কি বলুন তো, পরমাণু। আমার হাতটা খারাপ হয়ে মোটামুটি যা হয়েছে হয়েছে, কি করবো বলো, হাতটাকে কম্পাস সেট করে নিতে হবে। এবার একটু হয়েছে, তাই তো? থ্যাংক ইউ। এখানে একটা কিটন আছে, ইলেকট্রন এদিকে ছুটছে ভিএন বেগে, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। বলুন তো ম্যাডাম, নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। আর নিউক্লিয়াসের আধান কত? Zd। এদের মধ্যে দূরত্ব কত? n তম কক্ষের ব্যাসার্ধ Rn। যদি ইলেকট্রনটা এইভাবে ধরে, তো এরকমটা ঘটনা ঘটবে। ইলেকট্রনের ভর m, ইলেকট্রনের চার্জ e and so on। বুঝা গেল? ঠিক আছে, and so on। ধরা যাক, কি করা যাক? ধরা যাক যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন পরমাণুর n তম কক্ষে ইলেকট্রনের ভর m, আধান e, বেগ গতিবেগ vn ও ব্যাসার্ধ Rn হলে, ব্যাসার্ধ Rn হলে, বলুন তো ইলেকট্রনটার গতিশক্তি কত? আমার ছোট্ট একটা প্রশ্ন, আমরা কি বের করবো? কি আছে কোশ্চেন? মোট শক্তি। তাহলে এখানে কত রকম শক্তি পাবো? কি কি? গতিশক্তি আর গতিশক্তি কি হবে? হাফ অফ এম স্কয়ার। ওটাকে আগে চেক করবো কি আসে। আর স্থিতিশক্তি কি হবে? হ্যাঁ, কোনো সময় থাকে স্থিতিশক্তি আছে, আমরা চেক করতে পারি। সুতরাং n তম কক্ষের ইলেকট্রনের গতিশক্তি, কি শক্তি ম্যাডাম না, যদি এটাকে আমরা ই কাইনেটিক এনার্জি বলি, সমান সমান কি? প্রথম কথা হাফ অফ mvn²। এবার আমার ছোট্ট একটা প্রশ্ন এটা থাকবে, ঠিক আছে? আমরা এখানে শর্টলি এখানে দেখার চেষ্টা করছি। বলুন তো ম্যাডামরা, যখন এটা ঘটছে তখন এদের মধ্যে কি বল কাজ করছে? স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটাকে আমরা কুলম্বীয় ফোর্স বলবো, Fc বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা কোন বলের সমান? অভিকেন্দ্র বলের সমান, F সেন্ট্রি বা সেন্ট্রাল ফোর্সের সমান। আচ্ছা বলুন তো ম্যাডাম, আমরা Fe সমান কি? 1/4π0 Zd² তার এটা কত? m vn² Rn।
দেখো এখানে জেডি ইনটু ই ছিল, একবার আমাদের কুলম্ব ফোর্স 1/4 q1 q2 বাই r স্কয়ার। q1 টা কত জেডি আর q2 কত ই। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে বলুন যেটা আমি সাজিয়ে লিখতে পারি কি, এটা rn যদি আমি কেটে দেই তাহলে কি বলে রাখবো, আমি এটাকে কাজ করলাম mv স্কয়ার সমান কি mvx স্কয়ার সমান সমান 1/4 পাই এপসিলন নট z স্কয়ার বাই জাস্ট rn। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/2 ইনটু 1/4 পাই এপসিলন নট ইনটু ze বাই rn। বোঝা গেল না? এটা ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের কি শক্তি, গতিশক্তি, n-তম কক্ষের গতিশক্তি, নট স্থিতিশক্তি। আচ্ছা একটু আমরা এই স্থিতিশক্তি দিকে যাওয়ার চেষ্টা করছি। কেউ কি আমাকে বলতে পারবে যে কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ প্লাস জেডি এবং মানে বাইরে কক্ষের চার্জ কত মাইনাস ই, তাহলে এদের মধ্যে স্থিতিশক্তি কত হয়? আবার প্লাস জেড ই কেন্দ্র ও মাইনাস ই ইলেকট্রনের মধ্যে স্থিতিশক্তি কত? কেউ কি বলতে পারবে ম্যাডামরা? কি হবে? ই পটেনশিয়াল এনার্জি আমাকে কেউ কি বলতে পারো? কেন ম্যাডামরা আপনাদের তড়িৎ শক্তি তড়িৎ বিভব চ্যাপ্টার হয়নি? কিন্তু কেন এরকম অবস্থা আপনাদের? একটা সমীকরণ বলতে পারছেন না? মাইনাস ই বাই rn 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r। জানো না বলো? তো মাইনাস, একটু কষ্ট লাগলো না দেখে? তোমরা কি জানো না? 2 নাম্বার, এটাকে 1 নাম্বার বলো। আরে মুশকিল ব্যাপার, একটা আলাম q1 একটা আলাম q2। তোমরা তড়িৎ বিভব চ্যাপ্টারটা খুলে দেখো, টেনশন নেই। ধরো তো আর u সমান সমান কি 1/4 q1 q2 বাই r। কেমন কথা বলতে বুঝতে পারছি না? স্থিতিশক্তি, তাহলে এই মোমেন্টে এদের মধ্যে স্থিতি কত? স্যার একটা ছোট্ট প্রশ্ন, যারা ভিডিও দেখো তাদের উদ্দেশ্য বলছি। প্রশ্নটা এটাই, এখানে আপনি আদানের চিহ্ন বসালেন না, ওখানে আপনি চিহ্ন বসালেন, এ কি ধরনের আদব ব্যাপার? এখানে তো জেডি ইনটু ই ছিল, আবার ওখানে তো আছে, এখানে নেই ওখানে আছে, এটা কেমন ধরনের কথা? কারণ গতিশক্তি এখানে বেগ একটা ভেক্টর রাশি, আর স্থিতিশক্তি বের করার সময় মান এবং চিহ্ন সহ বসাতে হয়, আদানের মান চিহ্ন সহ বসাতে হয়। বুঝতে পারলে কি বললাম? সেখানে কি দাঁড়ানো বলো তো এটা। সুতরাং n-তম কক্ষের সমস্যা আমরা ইলেকট্রনের মোট শক্তি, আরে মনে না রাখতে পারে সমস্যা নেই। ইলেকট্রনের মোট শক্তি কত বলুন তো? এটাকে আমরা En বলছি, n-তম কাঁচা। E টোটাল এনার্জি সমান কি E কাইনেটিক এনার্জি প্লাস E পটেনশিয়াল এনার্জি, তাই তো নাকি? কোনটা এটা? ও কেন্দ্র বানান ভুলে যাচ্ছে। কাইনেটিক এনার্জি কত বলো তো? -12 1/4 পাই এপসিলন নট জেডি স্কয়ার বাই rn। তো এখানে সেই মাইনাস নেই, এখানে আছে -1/4 পাই এপসিলন নট জেডি স্কয়ার বাই rn। আচ্ছা বলুন তো ম্যাডাম, আমি কি লিখতে পারি হাফ মাইনাস 1 ইনটু দিস, মানে এইটা আপনার এই দুটো টার্ম সব জায়গাতে আছে, বোঝা গেল? সো মাইনাস হাফ
into 1 by 4 pi epsilon naught into z square by rn। তাহলে কি এটাকে আমরা e n দিয়েও লিখতে পারি, n তম কক্ষের শক্তি রাশিমালা। এটা কিন্তু ফাইনাল শক্তি নয়, জাস্ট প্রাথমিকভাবে এটা। তবে এটাও অনেক অঙ্ক করতে কাজে লাগবে, অনেকগুলো ম্যাথ করতে কাজে লাগবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ ফর ম্যাথমেটিক্স। আমি কি এই দিকটা একটু মুছে দেবো, লিখতে দেবো? ঠিক আছে, লেখো। তাহলে আমাদের কি হলো বলো তো? এরপরে আমাদের যেটা আসলো যে n তম কক্ষের শক্তি রাশিমালা পেলাম। এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। এবং একটা কথা মাথায় রাখবে, এই সমীকরণের ক্ষেত্রে আমরা rn এর জায়গায় আমরা n² / z * r0 এই সূত্রটাকে ব্যবহার করব কখনো কখনো। মানে কোন কক্ষপথের কোন পরমাণু এবং কত নম্বর কক্ষপথে কি বলা আছে সবটা ব্যবহার করে আমরা এটাকে অঙ্ক করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব, এই সমীকরণটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এই সমীকরণটা আজকে শেষ করতে পারবো না, কারণ এই সমীকরণটার উপর বেস করে আরো একটা ফুল ক্লাস লাগবে। অনলি ই মানে সেকেন্ড পোস্টুলেট, ফার্স্ট পোস্টুলেট মানে পুরোপুরি ইতে একটা ক্লাস লাগবে। আর ই শেষ হওয়া মানে কি ফার্স্ট এবং সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে। বলুন তো ম্যাডামরা, en সমান ফাইনালি কি পেলাম? en সমান ফাইনালি পেলাম -12 1 by 4 pi epsilon naught into z square by। আচ্ছা, আমি rn টা লিখছি না, আমি নতুন মান লেখার চেষ্টা করছি। n square by z epsilon naught h square by pi n square। একটু দেখে নেবে ঠিক লিখলাম? থ্যাংক ইউ। -12 1 by 4 pi epsilon naught into z square by n square epsilon naught h square into z pi m square। একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে যা দাঁড়াবে এখানে দেখো পাই পাই কেটে গেল। ঠিক আছে, আর কি কাটবে? আর কি কিছু কাটছে না, ধরার যে কিছু কাটছে না, না কাটো কাটুকা। তাহলে কি দাঁড়ালো? মাইনাস উপরে জেড স্কয়ার, উপরে কি বলতো? উপরে কি হবে? জেড স্কয়ার a e টু দি পাওয়ার নিচে 8 হবে ইনটু এপসিলন নট স্কয়ার n স্কয়ার s স্কয়ার। ঠিক আছে, তাহলে একটু সাজিয়ে লিখতে পারি মাইনাস জেড স্কয়ার বাই n স্কয়ার ইনটু m e টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন নট স্কয়ার s স্কয়ার। কিছু বুঝতে পারলে? তাহলে বলুন তো ম্যাডাম, এই জিনিসটার নাম আমরা কি লিখবো? ঠিক আগের মতো করে z স্কয়ার বাই n স্কয়ার ইনটু e0। তাহলে এটা একটা ইকুয়েশন দিয়ে দাও। যদি মাত্র n তম কক্ষের ক্ষেত্রে সমীকরণ থাকে তাহলে এটা কি n তম কক্ষের শক্তি রাশিমালা। আচ্ছা, এখানে আমরা সমীকরণ দিয়েছিলাম 1 2, এটা 3 আর এটা 4। তাহলে প্রশ্ন করা হয় যে কোন কক্ষের শক্তি কিসের সমানুপাতিক? কক্ষপথের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ভাইয়া যেখানে কি বলুন তো ম্যাডাম, না e0 সমান কি m e টু দি পাওয়ার 4 8 এপসিলন নট স্কয়ার s স্কয়ার 9.11 1.602 10 to the power minus 19 10 to the power 4 8 into 8.854 10 to the power minus 12 the whole square 6.63 10 to the power minus
6.25 34 দিলেও হবে, অসুবিধা নেই। এত এটা একক জুলে আসবে, জুলে আছে না, সবগুলো আছে সেই তো জুল, শক্তির একক কি জুল। এটা ক্যালকুলেটর নাম হচ্ছে না কেন, পানি করতে হবে। আর অন্য ক্যালকুলেটর নেই? হ্যাঁ, ও এখানে আমি একটা পয়েন্ট মিস করেছি। 9.11 10 to the power minus 31 এটা আছে বলে আমি বেঁচে দিলাম, তো কবে শেষ হয়ে যেতাম। 9.11 into 10 to the power minus 31 into 1.602 10 to the power minus 19 তার হোল স্কয়ার, নিচে 8 into 8.854 into 10 to the power minus 12 তার হোল স্কয়ার into 6.625 into 10 to the power minus 34। ছোট করে ক্যালকুলেশন তো ওই জন্য একটু সময় লাগে। আমার এখানে মোবাইলে যেটা এসছে এরকম আসতে লাগবে। ও উপরে স্কয়ার দিয়েছি মনে হয়, এত কিছু তো মনে রাখা সম্ভব হলো তো। উপরে 1.602 10 to the minus 19 এর উপরে পাওয়ার আমি দিয়েছিলাম কত, স্কয়ার দিয়েছি, ওখানে 4 হবে। তোমরা কি শুনেছিলে নাকি? ওয়াও, কত ভালো বলো তো। আচ্ছা, জিরো আসলো। জিরো আসার কারণ আছে, তোমাদেরকে বলে দেই। জিরোই আসবে, তোমরা এই ক্যালকুলেটরে 1000 বার চেক করবে, জিরোই আসবে। আমি নিজেও ভুলে গিয়েছিলাম, কারণ উপরে পাওয়ার কত 31, এটা কত 4 অনুসরণ কত 76, এটা কি 100 পেরিয়ে গেছে? নেগেটিভে কি 100 পেরিয়ে জানি? তাহলে 100 তুমি এখানে চেক করতে হবে, তেমনি তোমাকে চেক করাচ্ছি। 10 to the power minus 104 কত জিরো দেখাবে দেখো। এর মেমোরি ওই পর্যন্তই আমার মোবাইলে হবে, অর্থাৎ এখানে জিরো হওয়ার পেছনে মানে এমন না যে অঙ্ক ভুল আছে। আমাদের অঙ্ক করার জন্য একটা নতুন এখানে ব্যবহার করতে একটা নিয়ম শিখতে হবে। নিয়ম কি? 9.11 1.602 আর হোল টু দি পাওয়ার 4 বাই 8.854। যদি মনে হয় যে সম্ভব তা তোমরা চেক করো, আমি দাঁড়িয়ে আছি, সমস্যা নেই। 6.625 তার হোল স্কয়ার, সবই ঠিক আছে। এখানে পাওয়ারটা আমরা লিখব -31 -76 +24 +68। এবার অঙ্ক করবে, হয়ে যাবে। এবার একটা মান আসবে আর কি, কারণ এটা কিন্তু 100 মানে পাওয়ারে 100 উপরে নেই, লিমিটেডের মধ্যে আছে, কারণ যোগ বিয়োগ মানে এই পাওয়ার ওই পাওয়ারগুলোকে একবারে কাজ করতে হবে। এই ক্যালকুলেটরে কাজ করার সময় আমাকে আবার সে ভাবতে হচ্ছে 9.11 into 1.602 তার হোল টু দি পাওয়ার 4, নিচে কত 8 into 8.854 তার হোল স্কয়ার into 6.625 তার হোল স্কয়ার। আচ্ছা, উপরে এক কাজ করি, 10 to the power, এবার আমি এক কাজ করলাম, পাওয়ারে -31 -76 +24 +68। দেখো আমি তোমাকে ক্যালকুলেট দেখে দিচ্ছি, 2.179 10 to the power -18। দেখতে পাচ্ছ? যেটা আসলাম ওটাই লিখছি এখানে, মানে আমার ভুল করতে ভুল হতে পারে কিন্তু প্রসেসে ভুল নেই। 2.179 10 to the power -18 এত কি জুল।
আচ্ছা আমাদের কি বের করতে হবে? ইলেকট্রন ভোল্ট বের করতে হবে। বলুন তো ম্যাডামরা, জুল থেকে ইলেকট্রন ভোল্ট কি করতে হবে? ভেরি গুড। তাহলে আমি এই মানটাকে 2.179 10 to the power minus 18 by 1.602 10 to the power minus 19 দিয়ে ভাগ করে এত ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই 1.602 10 to the power minus 19। 13.6। আমরা জানি হাইড্রোজেন পরমাণু প্রথম ভোল্ট কক্ষের শক্তি কত হয়? -13.6 ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি 6 নয় 58। স্যার 58 তাহলে কেন হলো না? কারণ আমরা এখানে মানগুলো কিছু কারেকশন নিয়েছি। এখানে তোমার থেকে এই গ্রিড বা কনস্ট্যান্ট এটা আর একটু বাড়তো, আর নিচে বাড়লে কি হতো? সংখ্যাটা একটু কমতো, ঠিক আছে। যার জন্য আমরা লিখি 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই মানটা যদি আমি 4 নম্বর সমীকরণে আপগ্রেড করি তাহলে কি দাঁড়ালো? জাস্ট এক সেকেন্ড আমি ছেড়ে দেবো এখানে। ফর হাইড্রোজেন অ্যাটম, ফর এইচ অ্যাটম, বলুন তো ম্যাডাম এখানে Z এর মান কত, N এর মান কত? সো E1 সমান কি -E0। বুঝতে পারলে কি বললাম? 1 স্কয়ার 1 স্কয়ার, তাহলে কত আসলো? -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমাদের এই পর্যন্ত আমি রেখে দেব। পরবর্তী ভিডিওতে আমাদের এনার্জি এখান থেকে স্টার্ট হবে। এনার্জি কিন্তু আমাদের শেষ হয়নি, আমরা জাস্ট এনার্জি একটা জায়গায় পৌঁছলাম, ঠিক আছে। দেখো কত সুন্দর লিঙ্ক ক্যালকুলেশন, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, মানে কেউ কাউকে ছাড়া। এখানে জাস্ট প্রসেসটা বুঝতে পারলে ক্যালকুলেটর কোনো কাজ করবে না। তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি, তোমরা যদি কিছু বলতে চাও বলবে, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখে নাও আমাদের আলামিন মানে মালদা গার্লস ক্যাম্পাসে স্টুডেন্টরা কত সুন্দর মানে পড়াশুনো করছে নিজেদের মতো করে। এই যে একটা খাতা দেখতে পারো এখানে, এই যে খাতা টুকছে এখনো সুন্দর করে। আমরা এখানে খাতা দেখাতে পারি অ্যান্ড সো অন। এই যে আমাদের স্টুডেন্টরা রয়েছে, হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা এখানে এদের সঙ্গে কনসাল্ট করতে পারো। হ্যাঁ, এরা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে। সো ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।